হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভাবো তো একদিন তুমি সমুদ্রে ঘুরতে গেলে একটি ছোট্ট নৌকা নিয়ে। হাওয়া লাগবে, ঢেউ দেখবে এই ভেবে। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সমুদ্রের জল ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। ঢেউ থেমে গেল, আর কিছুক্ষণ পর তুমি দেখলে পুরো সমুদ্রটাই শুকিয়ে গেছে। জল নেই, মাছ নেই, শুধু কাঁকড় আর বালি। আর যতদূর চোখ যায় ততদূর শুধু শুকনো জমি দেখা যাচ্ছে। তুমি তখন ঠিক মাঝখানে একটা ছোট্ট নৌকার ভেতর আটকে আছো। ফিরে যাওয়ার কোনো রাস্তাই নেই, চারিদিকে শুধু ফাঁকা পৃথিবী। নৌকার খাবারও শেষ হয়ে গেছে, জলও নেই। এখন তুমি এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে, কিভাবে বাড়ি ফিরে আসবে, আর কতক্ষণ পর্যন্ত তুমি লড়াই চালিয়ে যেতে পারবে? আজকের সিনেমাটাও ঠিক এমনই। এখানে কিছু মানুষ ঠিক একই রকম পরিস্থিতিতে পড়ে যায়, যেখান থেকে বাঁচা তাদের প্রায় অসম্ভব মনে হয়, তবুও তারা চেষ্টা চালিয়ে যায় তাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এত চেষ্টা করেও তারা কি সত্যিই বাঁচতে পেরেছিল? এটা জানার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যে ফ্যামিলিটা ক্যারিবিয়ান ওশিয়ানের মাঝখানে একটা বোটে করে ছুটি কাটাতে এসেছিল। ফ্যামিলিটিতে মেম্বার ছিল 4 জন। 4 জনের মধ্যে টম ছিল একজন সায়েন্টিস্ট, যে সমুদ্রের নিচে প্রাণীজগৎ সম্পর্কে রিসার্চ করত। আর তার স্ত্রীর নাম ছিল জুলিয়া, যে পেশায় ছিল একজন ডাক্তার। এবং এদের দুজনের মেয়ের নাম ছিল কেসি, আর ছেলের নাম ছিল বেন। আসলে এই বেনের বার্থডে সেলিব্রেশনের জন্যই এই ফ্যামিলিটা এই সমুদ্রের মাঝখানে এসেছিল। টম যখন তার ছেলেকে মাছ ধরার ট্রেনিং দিচ্ছিল, তখনই তার স্ত্রী জুলিয়া হঠাৎ করে সমুদ্রের জলে ঝাঁপ দেয় কিছুক্ষণ সাঁতার কাটার জন্য। কিছুক্ষণ সাঁতার কাটার পর জুলিয়া জলের মধ্যে আনইজি ফিল করতে শুরু করে। সমুদ্রের জলের গতিবিধি তার অস্বাভাবিক মনে হচ্ছিল, তাই তার কষ্ট হতে শুরু হয়। সঙ্গে সঙ্গে জুলিয়া বোটে ফিরে আসার জন্য সাঁতার কাটতে শুরু করে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তার মেয়ে কেসির কানে হেডফোন থাকায় সে তার মায়ের চিৎকার শুনতে পাচ্ছিল না। এইভাবে অনেকক্ষণ ধরে জুলিয়া যখন সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছিল, তখন তার হাজবেন্ড টম তার আওয়াজ শুনতে পায় এবং তাকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয় এবং জুলিয়াকে উদ্ধার করে বোটে নিয়ে আসে। জুলিয়া বোটে ফিরে আসার পর পরিবারের সবাই তাকে জিজ্ঞাসা করে যে কি ঘটেছিল তার সাথে। তখন জুলিয়া তাদেরকে বলে যে সে বুঝতে পারছিল না যে কি হয়েছিল তার সাথে। আসলে সমুদ্রের জলের গতিবিধি তার অস্বাভাবিক মনে হচ্ছিল। এরপর টম ফ্যামিলির সবাইকে সতর্ক করে দেয় যে এরপর যখনই কেউ সমুদ্রে নামবে তখনই যেন টমকে জানিয়ে তবেই সমুদ্রে নামে। এরপর ওরা সকলে মিলে বেনের বার্থডে সেলিব্রেশন করতে শুরু করে। পুরো বোটটা ওরা খুব ভালোভাবে সাজায়। বেনকে তার বাবা, মা এবং তার দিদি একে একে উপহার দিতে থাকে। ওরা সকলে মিলে খুবই আনন্দ করছিল এবং আজকের দুর্ঘটনার কথা প্রায় ভুলেই গিয়েছিল। এরপর ওরা একটি ফ্যামিলির ফটোশুট করে সকলে মিলে। ওরা যখন সবাই বোটে সেলিব্রেশন করছিল, তখন কেসির বয়ফ্রেন্ড জেস কেসিকে ভিডিও কল করে। জেস এবং কেসি একে অপরের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। ওরা যখন কথা বলছিল, তখন কেসি লক্ষ্য করে যে যেখান থেকে জেস ভিডিও কল করছিল সেই জায়গার আকাশে কিছু লাইট দেখা যাচ্ছে। কেসি যখন ওটার ব্যাপারে জেসকে জিজ্ঞাসা করে, তখন জেস বলে যে সে এগুলো খুবই এনজয় করছে আর ওর এখানে আবহাওয়াটা খুবই ভালো লাগছে। এইভাবে কথা বলতে বলতে হঠাৎই ভিডিও কলটি ডিসকানেক্ট হয়ে যায়। এরপর কেসি তার বাবা মা এবং ভাইয়ের কাছে ফিরে আসে। এমন সময় তারা সকলেই বোটে কোনো কিছুর একটা ধাক্কার আওয়াজ শুনতে পায়। ওরা সকলে বোটের পাশে এসে জলের দিকে তাকিয়ে দেখে যে ওদের বোটের চারপাশে অনেক হাঙর ঘিরে আছে। এই হাঙরগুলোর সঙ্গে বোটের ধাক্কা লাগার ফলে বোটের ইঞ্জিনের ক্ষতি হয় এবং ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন হাঙরগুলো ওদের বোটের পাশ থেকে চলে যায়, তখন টম ইঞ্জিনটা ঠিক করার জন্য জলে নামে। কিছুক্ষণ পর টম যখন জল থেকে উঠে আসে, তখনই দেখা যায় যে টমের হাতের কিছুটা অংশ কেটে গিয়েছে। এরপর টমের ওয়াইফ জুলিয়া টমের ওই কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। এই সময় টম জুলিয়াকে বলে যে হাঙরগুলোর সঙ্গে বোটের আঘাত এতটাই গুরুতর হয়েছে যে ইঞ্জিনের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা এভাবে এখানে সারিয়ে তোলাটা সম্ভব নয়। এখন ওদেরকে রেডিওর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে ওদেরকে উদ্ধার করার জন্য। এদিকে কেসি তখন মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার জন্য তার ফোনটিকে উঁচু দিকে ধরে বোটের বিভিন্ন উঁচু জায়গায় ঘুরতে থাকে এবং টম এবং জুলিয়া দুজনে রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত টম এবং জুলিয়া দুজনের মধ্যে কেউই সিগন্যালের কোনো রেসপন্স পাচ্ছিল না। এই পরিস্থিতিতে টম খুবই অবাক হয়ে যায়, কারণ এখানে রেডিও সিগন্যালের কোনো সমস্যা থাকারই কথা নয়। টম বুঝতে পারে যে ওরা খুব বড় একটা বিপদের মধ্যে ফেঁসে গিয়েছে এবং এখন ওদেরকে অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ওদের উদ্ধারের জন্য। টম তখন তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আলোচনা করতে থাকে যে ওদের কাছে আর 4 দিনের মতো খাবার অবশিষ্ট আছে। ওদেরকে খাবার এবং জল দুটোই হিসেব করে খেতে হবে। টম যখন এই সমস্ত বিষয় তার ফ্যামিলির সঙ্গে আলোচনা করছিল, তখন তারা সবাই মিলে বোটের বাইরে একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কোথা থেকে আসছে এটা দেখার জন্য ওরা সকলে মিলে বাইরে যায়। তখন তারা দেখতে পায় যে আকাশ থেকে বড় বড় আগুনের গোলা সমুদ্রের জলে এসে পড়ছে। ওরা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই আরো অনেক আগুনের গোলা একে একে সমুদ্রের জলে পড়তে থাকে।
একসময় একটা আগুনের গোলা ওদের বোটের একদম পাশে এসে পড়ে যায়। এটা দেখে টম বোটের ইঞ্জিনটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না। কিন্তু বারবার চেষ্টা করার ফলে ইঞ্জিনটা কোনো রকমে স্টার্ট হয় এবং বোটটাকে একটু দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। আগুনের গোলাগুলো দেখে টম বুঝতে পারে যে এগুলো আসলে মহাকাশ থেকে স্যাটেলাইট ভেঙে ভেঙে পড়ছে এবং এর জন্যই মোবাইল এবং রেডিও সিগন্যাল ডিস্টার্ব করছে। এখন দেখা যায় যে ওদের বোটে সমুদ্রের জলের গতিবিধি বোঝার জন্য যে ডিভাইসটা ছিল, সেই ডিভাইসের কাঁটাটাও প্রচন্ড স্পিডে নড়াচড়া করছে। এই সময় টম বুঝতে পারে যে একটা বিশাল বড় তুফান আসতে চলেছে। সেই সময় ওখানে প্রচন্ড গতিতে হাওয়া বইছিল এবং সেই হাওয়া ঝড়ে পরিণত হচ্ছিল। ঝড় এতটাই তীব্র ছিল যে ওদের বোটটাকে স্থির থাকতে দিচ্ছিল না। বোটটা প্রচন্ডভাবে দুলতে থাকে। এইভাবে দুলতে দুলতে ওরা কেউই নিজের জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে পারছিল না। ঝড়ের গতি তীব্র হওয়ার ফলে সমুদ্রের ঢেউও বাড়তে থাকে, যার ফলে বোটটা প্রচন্ডভাবে দুলতে শুরু করে। এই অবস্থায় ওদের বোটটা যদি একবার উল্টে যায় তাহলে ওরা সকলেই জলে পড়ে যাবে এবং ওদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাই থাকবে না। তাই টম তার ফ্যামিলিকে সুরক্ষিত করার জন্য সবাইকে নিয়ে বোটের উপরের ডেকে চলে যায় এবং সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, যাতে করে বোটটা যদি ডুবেও যায় তাহলে অন্তত এই লাইফ জ্যাকেটের মাধ্যমে ওরা জলে ভেসে থাকতে পারবে। এইভাবে ওরা সবাই যখন বোটে নিজেদের জীবন বাঁচানোর জন্য স্ট্রাগল করছিল, তখনই দেখা যায় যে ওদের সকলের নাক থেকে রক্ত পড়ছে এবং বমি করতে শুরু করেছে। এই সময় ওরা সকলেই সেন্সলেস হয়ে পড়ে। সকালে যখন ওদের জ্ঞান ফিরে আসে তখন ওরা দেখে যে ওদের বোটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বোটের বিভিন্ন জায়গা ভেঙে গেছে এবং অনেক আবর্জনা এসে বোটে জমা হয়েছে। কিছু মাছকেও ওরা বোটের উপরে দেখতে পায়। এরপর ওরা যখন বোটের বাইরে এসে দেখে তখন ওরা খুবই অবাক হয়ে যায়। ওরা দেখে যে ওদের চারপাশে জলের কোনো অস্তিত্ব নেই। হঠাৎ করে সমুদ্রের জল যেন গায়েব হয়ে গেছে। বোটটা এখন শুধু মাটির উপর দাঁড়িয়ে আছে। এখন টম বুঝতে পারে যে পৃথিবীর গ্র্যাভিটি চেঞ্জ হওয়ার জন্যই সমুদ্রের জল সরে গিয়ে অন্য জায়গায় চলে গেছে। এর ফলে ওরা অনুমান করতে পারে যে যে জায়গায় আগে সমুদ্রের জল ছিল না সেখানেও সমুদ্রের জল পৌঁছে গেছে। অর্থাৎ যে জায়গায় মানুষ জীবিত ছিল সেই মানুষেরা হয়তো এখন আর জীবিত নেই। এখন দেখা যায় কেসি তার বয়ফ্রেন্ডের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছে, কারণ সমুদ্রের জল যদি লোকালয়ে পৌঁছে যায় তাহলে কোনো মানুষেরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। তাই কেসি ভেবে নিয়েছিল যে তার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই। এই জন্য সে কাঁদতে কাঁদতে তার নিজের রুমে চলে আসে। এখন বেন তার জন্মদিনের জন্য বোটে থাকা বেলুনগুলো একত্রিত করে একটা উঁচু জায়গায় গিয়ে বেঁধে দেয়, যাতে ওদের এই বেলুনগুলো দেখে কেউ ওদের কাছে এসে পৌঁছতে পারে। যদিও তারা ভেবেছিল শহরের সমস্ত মানুষই সমুদ্রের জল সরে যাওয়ার কারণে মারা গেছে, তবুও তাদের মনে এখনো সামান্য আশা ছিল। এই ভেবে টম চেষ্টা করতে থাকে যে সমুদ্রে থাকা অন্য কোনো জাহাজে যদি কেউ জীবিত থাকে তাহলে হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। সে রেডিওর মাধ্যমে বারবার সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনো উত্তর পাওয়া যায় না। যখন তারা প্রায় ধরে নেয় যে আশেপাশের আর কোনো মানুষই বেঁচে নেই, ঠিক তখনই হঠাৎ করে তাদের রেডিওতে একটি সিগন্যাল আসে। সেটা আসে একটি সাবমেরিন থেকে। সেখানে টমের সঙ্গে যোগাযোগ হয় নাটো নামে একজন ব্যক্তির। টম তাকে জিজ্ঞাসা করে এই ভয়াবহ পরিস্থিতির কারণটা কি। নাটো তখন তাকে জানায় যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিবর্তনের কারণে সমুদ্রের জল এক অদ্ভুত ভারসাম্যহীনতায় পড়ে অন্য জায়গায় সরে গেছে। তবে সে এটাও বলে যে মাত্র এক সপ্তাহের মধ্যেই সমুদ্রের জল আবার আগের জায়গায় ফিরে আসবে। টম নাটোকে জানায় যে এই বিষয়টা সে আগে থেকেই অনুমান করেছিল। তখন নাটো বলে যে তার কাছে একটি সাবমেরিন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার দলের বাকি সবাই মারা গেছে। এখন সে একাই বেঁচে আছে। এই কথা শুনে টম অনুরোধ করে যে নাটো যেন তার পরিবারকে কোনোভাবে সাহায্য করে। সে জানতে চায় তার স্ত্রী, ছেলে আর মেয়েকে নাটো সাবমেরিনে আশ্রয় দেওয়া সম্ভব কিনা। নাটো তখন জানায় যে সে টমের পরিবারকে বাঁচাতে চায়, কিন্তু তার সাবমেরিনের জায়গা সীমিত। সর্বোচ্চ 3 জনের বেশি নেওয়া সম্ভব নয়। আসলে সেই সাবমেরিনের ধারণ ক্ষমতাই ছিল মাত্র 3 জনের। তখন টম অনুরোধ করে অন্তত তার ছেলে আর মেয়েকে যেন সাবমেরিনে জায়গা দেওয়া হয়, যেন ওরা নিরাপদে বেঁচে থাকতে পারে। আর সে নিজে যাই হোক না কেন, বাঁচুক বা মরুক, তার সন্তানদের জীবনটাই যেন রক্ষা পায়। নাটো তখন টমকে বলে যে সে টমের ছেলে ও মেয়েকে জায়গা দিতে পারবে, তবে যে লোকেশন জানাবে সেখানে তাদের পৌঁছতে হবে। এরপর নাটো তার লোকেশন টমের সঙ্গে শেয়ার করে। টম তার ম্যাপে সেই লোকেশনটি চিহ্নিত করে নেয়। তারপর টম জুলিয়াকে বলে যেন সে সব জিনিসপত্র আর খাবার দাবার গুছিয়ে নেয়, কারণ নাটো যে লোকেশনটি দিয়েছে সেখানে পৌঁছতে তাদের প্রায় 2 দিন সময় লাগবে। এখন দেখা যায় টমের প্ল্যানটা জানতে পেরে জুলিয়া টমকে জিজ্ঞাসা করে ছেলে আর মেয়েকে ছেড়ে তুমি কেমন করে থাকবে। টম তখন তাকে বোঝাতে থাকে যে এটা না করলে আমরা সবাই একসাথে মারা যাব। কিছুক্ষণের মধ্যে জুলিয়া তাদের সব জিনিসপত্র ও খাবার দাবার গুছিয়ে নিতে থাকে। এই সময় টম বোটের বাইরের দিকে এসে দেখে যে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ছুরি জাতীয় একটি অস্ত্র আছে আর সঙ্গে একটি কুকুরও আছে। লোকটির চোখ, মুখ, চেহারা ছিল অদ্ভুত রকমের। টম তখন লোকটির কাছে গিয়ে বলে অনেকদিন পর কাউকে দেখতে পেলাম। লোকটি হেঁটে হেঁটে আসছিল আর তার কাছে কোনো জল বা খাবার দেখা যাচ্ছিল না। তাই টম তাকে জিজ্ঞাসা করে তুমি কি জল খেতে চাও, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। তার মুখ থেকে শুধু অদ্ভুত আওয়াজ বেরোতে থাকে।
টম তখন তার কাছে থাকা জলভর্তি বোতলটা লোকটির দিকে এগিয়ে দেয়। লোকটা তখন তার হাতে থাকা ছুরিটা মাটিতে রেখে দেয় এবং বোতল থেকে জল খেতে শুরু করে। সে প্রায় পুরো বোতলটাই শেষ করে ফেলে। এরপর হঠাৎ করেই লোকটা মাটি থেকে তার ছুরিটা তুলে নিয়ে টমের ওপর আঘাত করে। টম মাটিতে পড়ে যায় আর লোকটা তাকে আরো কয়েকবার আঘাত করে। এই দৃশ্যটা কিছুটা দূর থেকে জুলিয়া দেখছিল। নিজের চোখের সামনে স্বামীকে মরতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কিছুই করার ছিল না, কারণ যদি সে টমকে বাঁচাতে যেত তাহলে লোকটা তাকেও মেরে ফেলতো। এরপর লোকটা জুলিয়াকে দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসতে থাকে। জুলিয়া তখন ছুটে গিয়ে বোটের ভেতরে ঢুকে দরজাগুলো বন্ধ করে দেয়। বোটে ফিরে এসে সে তার ছেলে মেয়েকে লুকিয়ে ফেলতে বলে। তারপর তাদের একটি ছোট্ট বাক্সের ভেতর ঢুকিয়ে দেয় যাতে তারা নিরাপদে থাকে। বাক্সের ভেতর ঢুকিয়ে দেওয়ার আগে সে মেয়ের হাতে একটি ফ্লেয়ার গান দিয়ে দেয় যাতে প্রয়োজনে সে আত্মরক্ষা করতে পারে। এরপর জুলিয়া বোট থেকে নিচে নেমে একটা ছুরি তুলে নেয় এবং নিজে একটা কোণে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে লোকটা বোটের দরজায় ধাক্কা দিতে থাকে। অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে না পেরে শেষে সে জোর করে দরজাটা ভেঙে ফেলে এবং বোটের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকিয়ে কাউকে সে দেখতে পায় না। তারপর বোটে পড়ে থাকা খাবার দাবার খেতে শুরু করে। সে পুরো বোটের উপর থেকে নিচ পর্যন্ত খুঁজে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। এদিকে জুলিয়া তখন উপরের দিকে লুকিয়েছিল। সে চাইছিল আচমকা হামলা করতে। এইভাবে লুকিয়ে থাকতে থাকতে জুলিয়া ভুল করে একটা আওয়াজ করে ফেলে। আওয়াজ শুনে লোকটা বুঝতে পারে যে বোটে কেউ একজন আছে। জুলিয়া তখন দ্রুত বোটের একটা ভাঙা অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বোটের নিচে গিয়ে লুকিয়ে বসে থাকে। লোকটা বোটের উপর থেকে নিচ পর্যন্ত খুঁজে বেড়ায় কিন্তু জুলিয়াকে সে দেখতে পায় না। কিছুক্ষণ পর জুলিয়া লোকটিকে মারার জন্য যখনই বোটের ভেতরে প্রবেশ করতেই যাবে ঠিক তখনই জুলিয়াকে সেই লোকটির কুকুরটি দেখে ফেলে। কুকুরটা চিৎকার করে জুলিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু জুলিয়া দ্রুত হাতে থাকা ছুরি দিয়ে কুকুরটাকে আঘাত করে। কুকুরটা আর্তনাদ করে মারা যায়। কুকুরের শব্দ শুনে লোকটা দৌড়ে আসে এবং দেখে তার কুকুরটা মারা গেছে। সে বুঝতে পারে যে কেউ তাকে মেরে ফেলেছে। এইদিকে জুলিয়া বোটের সামনের দিক দিয়ে আবার ভেতরে ঢোকে এবং অপেক্ষা করতে থাকে লোকটার উপর আক্রমণ করার সুযোগের জন্য। কিন্তু হঠাৎই লোকটা জুলিয়ার সামনে এসে পড়ে এবং তার উপর আক্রমণ করে বসে। দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। এই দৃশ্যটা বাক্সের ভেতর থেকে কেসি সব দেখতে পায়। লোকটার শরীরে ছিল অদ্ভুত রকমের শক্তি, তাই জুলিয়া তার সঙ্গে পেরে উঠছিল না। একটা সময় লোকটা জুলিয়াকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই কেসি তার হাতে থাকা ফ্লেয়ার গান দিয়ে লোকটার উপর গুলি চালায়। লোকটার চোখ, মুখ, শরীর জ্বলতে শুরু করে এবং বোটেও আগুন ধরে যায়। জুলিয়া তখন তার ছেলে মেয়েকে বোট থেকে বেরিয়ে যেতে বলে। এরপর কেসি আর বেন বোট থেকে বেরিয়ে যায়। তারপর জুলিয়া বোটের ভেতরে থাকা খাবার, জল এবং টমের চিহ্নিত করা ম্যাপটা ব্যাগে পরে নেয়। কিন্তু ঠিক সেই সময় লোকটা আবার জুলিয়ার উপর আক্রমণ করে বসে। কিন্তু এবার লোকটা অনেক দুর্বল হয়ে পড়ে, কারণ আগুনে তার শরীর জ্বলে গেছে। জুলিয়া তখন সুযোগ বুঝে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বোটের ভেতর থেকে খাবার ও জল নিয়ে বোটের বাইরে চলে আসে। বোট থেকে বেরিয়ে এসে জুলিয়া দেখে যে বাইরে পড়ে থাকা টমের মৃতদেহ জড়িয়ে তার ছেলে বেন আর মেয়ে কেসি দুজনেই কাঁদছে। ছেলে মেয়ের কান্না দেখে জুলিয়াও নিজেকে আর সামলাতে পারে না। সেও তখন কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর জুলিয়া নিজেকে সামলে নেয়, কিন্তু তার ছেলে তখনও তার বাবার মৃতদেহ আঁকড়ে ধরে কাঁদছিল। জুলিয়া বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটা এখন তাদের জন্য খুবই বিপজ্জনক, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। অনেক বোঝানোর পর অবশেষে তারা তিনজন সেই জায়গাটা ছেড়ে যেতে শুরু করে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর জুলিয়া পেছন ফিরে ফেলে আসা বোটটার দিকে ফিরে তাকায়। হঠাৎই দেখা যায় একটা প্রচন্ড বিস্ফোরণে বোটটা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর সেই জ্বলন্ত ধ্বংসাবশেষের আড়াল থেকে সেই ভয়ঙ্কর লোকটা আবারও ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর জুলিয়া, বেন আর কেসি তিনজনে মিলে তাদের গন্তব্য নাটোর সাবমেরিনের দিকে যাত্রা শুরু করে। টম বেঁচে থাকতে জুলিয়াকে বলেছিল যে তাদের নাটোর সাবমেরিনের কাছে পৌঁছতে প্রায় 2 দিন সময় লাগবে, তাই তারা দেরি না করে দ্রুত পথ চলতে শুরু করে। কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ বেনের তার বাবার জন্য মন খারাপ হয়ে যায়। বেন নিজেকে দোষারোপ করতে থাকে এই ভেবে যে যদি সে জন্মদিনের বেলুনগুলোকে তখন এত উঁচুতে না তুলতো তাহলে হয়তো তাদের কেউ খুঁজেই পেত না, আর আজ তার বাবা হয়তো তাদের সাথেই বেঁচে থাকতো। জুলিয়া তখন বেনকে শান্তভাবে বোঝায় যে তোমার বাবার মৃত্যুর জন্য তুমি কোনোভাবেই দায়ী নও, এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এগিয়ে যেতে হবে, কারণ সেই লোকটা এখনো আমাদের পিছু নিয়েছে। সে যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। কিছুদূর যাওয়ার পর বেন একটা ছোট্ট জলাশয়ের পাশে পৌঁছে যায়। সেখানে সে দেখতে পায় এক বিশাল তিমি মাছের মৃতদেহ। তিমিটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বেন অবাক হয়ে যায়। কৌতূহলবশত সে তিমির মুখটা খুলে ভেতরে তাকাতে থাকে। ঠিক তখনই জুলিয়া দূরবীন দিয়ে দেখতে পায় যে সেই লোকটা আবার তাদের খুব কাছে চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে বেন ও কেসিকে সতর্ক করে দেয় এবং তারা তিনজনেই দ্রুত সেখান থেকে দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। পথে তারা নানান ধরনের সামুদ্রিক প্রাণীর মৃতদেহ আর ভেসে থাকা আবর্জনা দেখতে পায়। কিছুটা পথ পেরোনোর পর জুলিয়া খেয়াল করে যে বেনের মুখ শুকিয়ে যাচ্ছে, তার চোখও কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে।
তখন জুলিয়া বুঝতে পারে যে বেনের ডিহাইড্রেশন শুরু হয়েছে। এরপর জুলিয়া যখন বেনকে জল খাওয়ানোর জন্য তার ব্যাগ থেকে জলের বোতলটা বের করে, তখনই সে দেখে যে বোতলে খুব সামান্য পরিমাণ জলই অবশিষ্ট আছে। জুলিয়া সেই অল্প জলটুকু বেনকে দেয়, আর বেন সেটা ধীরে ধীরে খেয়ে নেয়। কিন্তু বোতলে এত কম জল দেখে জুলিয়া খুবই অবাক হয়ে যায়। সে তখন কেসিকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হলো। কেসি বলে যে হয়তো আমি বোতলের ছিপি ভালোভাবে বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। এটা শুনে জুলিয়া রেগে গিয়ে বলে যে তুমি কিভাবে এত অসাবধান হলে, এখন আমাদের কাছে আর এক ফোঁটা জলও নেই। কেসি কেঁদে কেঁদে মাকে বলে যে এতে কিচ্ছু আসে যায় না, আমরা এমনিতেই মারা যাব, কারণ আমাদের কাছে খাবারও নেই। এই প্রচন্ড গরমে যদি আমরা দুদিন ধরে এভাবে হাঁটতে থাকি তাহলে কেউই বাঁচতে পারবো না। মা মেয়ের মধ্যে এভাবে কথা কাটাকাটি চলতে থাকে। কিছুক্ষণ পর তারা আবার রওনা হয়। সূর্যের তাপে ক্লান্ত শরীরে তারা ধীরে ধীরে পথ এগিয়ে চলে। অবশেষে কিছুটা পথ পেরিয়ে তারা একটা জায়গায় এসে পড়ে, যেখানে একটা ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনের ধ্বংসাবশেষ পড়েছিল। তিনজন মিলে তারা ঠিক করে নেয় যে আজকের রাতটা তারা এই ভাঙা প্লেনের ভিতরেই কাটাবে। প্লেনের মধ্যে ঢোকার পর তারা তিনজন নিজেদের কাছে থাকা চকলেটগুলো ভাগ করে খেতে থাকে। কিছুক্ষণ পর কেসি তার মাকে জিজ্ঞাসা করে যে মা, তোমার আর বাবার প্রথম দেখা কিভাবে হয়েছিল, কোথায় দেখেছিলে বাবা, আর তোমাদের সম্পর্কটা কিভাবে শুরু হয়েছিল। জুলিয়া একটু হাসে, তারপর ধীরে ধীরে তার মেয়েকে তাদের প্রথম দেখা হওয়ার ঘটনা থেকে শুরু করে সম্পর্কের পুরো গল্পটাই বলতে থাকে। বাবা মায়ের সেই পুরনো গল্প শুনতে শুনতে কেসি আর বেনের চোখে ঘুম নেমে আসে। কিছুক্ষণ পর ওরা তিনজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ কেসির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে ধীরে ধীরে প্লেনের বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন চারদিক নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করেই কেসির পিছন দিক থেকে সেই লোকটা এসে তাকে আক্রমণ করে বসে। ঠিক সেই মুহূর্তেই জুলিয়া জেগে ওঠে এবং ছুটে এসে তার হাতে থাকা ছুরিটা দিয়ে লোকটার উপর বারবার আঘাত করতে থাকে। লোকটা তখনই মাটিতে লুটিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই মারা যায়। পরের দিন সকালে তারা তিনজন যখন বাইরে বেরিয়ে আসে, তখন দেখতে পায় যে লোকটার মৃতদেহটা এখনো প্লেনের কাছেই পড়ে আছে। কিন্তু মৃতদেহটার অবস্থা দেখে ওরা স্তব্ধ হয়ে যায়। লোকটার শরীর ছিঁড়ে ছিঁড়ে কেউ যেন খেয়ে ফেলেছে। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে জুলিয়া, বেন আর কেসি বুঝতে পারে যে এই জায়গায় হয়তো সেই পাগল লোকটার থেকেও ভয়ঙ্কর কোনো জীব আছে। জুলিয়া সঙ্গে সঙ্গে বলে যে যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে। পথ চলতে চলতে জুলিয়া যখন তার হাতে থাকা ম্যাপটা দেখছিল, তখন বেন হঠাৎ দৌড়ে গিয়ে একটা জায়গায় জমে থাকা জল খেতে শুরু করে। জুলিয়া তখনই তার পিছনে গিয়ে তাকে বাধা দেয়, কারণ সেই জলটা ছিল অত্যন্ত নোংরা, হয়তো বিষাক্ত হতে পারত। কিন্তু সারা দিনের রোদে হাঁটতে হাঁটতে তাদের শরীর পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, আর ব্যাগে এক ফোঁটা জল অবশিষ্ট ছিল না। তাই বাধ্য হয়েই বেন সেই নোংরা জলটুকুই খেয়ে ফেলেছিল। এরপর তারা কিছুদূর এগিয়ে কিছু পরিত্যক্ত চেয়ার খুঁজে পায়। সেগুলো জোড়া লাগিয়ে তারা রাতে থাকার মতো একটা আশ্রয় তৈরি করে নেয়। কিন্তু মাঝরাতে জুলিয়ার হঠাৎ ঘুম ভেঙে যায়। বাইরে এসে জুলিয়া দেখে যে ভয়ঙ্কর এক কাঁকড়ার দল ওদের দিকে দ্রুত ধেয়ে আসছে। সে তৎক্ষণাৎ বেন ও কেসিকে ডেকে তোলে, আর ওরা তিনজনই প্রাণ ভয়ে দৌড়ে সেই জায়গাটা ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা পথ যাওয়ার পর তারা একটা পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। জাহাজের কাছে তিনজন মানুষ ছিল, তাদের মধ্যে ছিল একজন মহিলা। জুলিয়া তাদের অনুরোধ করে যেন তারা ওদের জাহাজে আশ্রয় দেয়। মহিলা সদস্যটি রাজি হলেও বাকি দুজন রাজি হচ্ছিল না। শেষে তারা তিনজন নিজেদের বাঁচাতে একটা বড় কন্টেনারের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে কাঁকড়ার দল অনেকটা কাছে চলে এসেছিল। তাই জুলিয়া তার ছেলে বেন ও মেয়ে কেসিকে কন্টেনারের উপরে তুলে দেয়। এরপর নিজেও উঠতে যায়, কিন্তু ঠিক তখনই এক বিশাল কাঁকড়া তার পায়ে এসে কামড়ে ধরে। কোনো রকমে বেনের সাহায্যে সে কন্টেনারের উপরে উঠতে সক্ষম হয়। ঠিক তখনই ভয়ঙ্কর এক বালির ঝড় শুরু হয়। কিন্তু কন্টেনারের নিচে একটা ছিদ্র ছিল, সেখান দিয়ে কাঁকড়াগুলো ঢুকে পড়ে এবং ভেতরে থাকা তিনজন মেম্বারের ওপর আক্রমণ শুরু করে। তারা তাদের কাছে থাকা বন্দুক দিয়ে কাঁকড়াগুলোর দিকে গুলি চালায়, কিন্তু কাঁকড়াগুলোর সংখ্যায় এত বেশি ছিল যে ওরা শেষ পর্যন্ত তিনজনই কাঁকড়াদের আক্রমণে মারা যায়। এরপর জুলিয়ার পায়ে কাঁকড়াদের কামড়ের কারণে কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে যে চারপাশে কাঁকড়াগুলোও নেই। সে নিজেকে একা অবস্থায় পায়, ছেলে বা মেয়ে কাউকেই সে দেখতে পায় না। জুলিয়া কন্টেনারের ওপর থেকে নিচে নামে এবং চারপাশে তার ছেলে মেয়েকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে কেসিকে খুঁজে পায়। জুলিয়া তখন কেসিকে জিজ্ঞাসা করে যে তোমার ভাই বেন কোথায়। কেসি বলে যে ও আশেপাশেই আছে, একটু পরেই ফিরে আসবে। অল্প সময় পর বেনও ফিরে আসে। তারা তখন মৃত তিনজন ক্রু মেম্বারের জিনিসপত্র তল্লাশি করে এবং সেখান থেকে একটি বন্দুক ও একটু রেডিও খুঁজে পায়। রেডিও দিয়ে জুলিয়া নাটোর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। নাটো ওদেরকে বলে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো, কারণ ঘন্টা দুয়েকের মধ্যেই সমুদ্রের জল আবার এই এলাকায় ফিরে আসবে। জুলিয়া তখন নাটোকে বলে যে কিন্তু আমরা বুঝতেই পারছি না তুমি বা তোমার সাবমেরিন কোথায়। নাটো তখন বলে যে আকাশের দিকে তাকাও। তারপর নাটো আকাশের দিকে তাক করে একটি ফ্লেয়ার গান শুট করে।
জুলিয়া সেই আগুনের আলো দেখে বুঝে নেয় সাবমেরিনের দিক, আর তারা তিনজনে সেই আলো অনুসরণ করে যাত্রা শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা অনেক দূরে চলে আসে। হঠাৎ দূর থেকে একটি ফাঁকা জায়গায় তারা সাবমেরিনটিকে দেখতে পায়। কিন্তু সেখানে পৌঁছতে হলে তাদের সামনে থাকা পাহাড়ের মতো উঁচু একটা দেয়াল পার করতে হবে। তারা দেয়ালের কাছে গিয়ে সরু পথ ধরে এগোতে থাকে। ঠিক তখনই ওপর থেকে বড় বড় পাথর ধসে পড়ে তাদের মাঝখানে। সেই ধসের কারণে জুলিয়া তার সন্তানদের থেকে আলাদা হয়ে যায়। সে যতই চেষ্টা করুক কোনোভাবেই তাদের কাছে পৌঁছতে পারে না। ভীষণ অসহায় হয়ে জুলিয়া চিৎকার করে কেসিকে বলে সে যেন এক মুহূর্ত দেরি না করে বেনকে নিয়ে সাবমেরিনের দিকে চলে যায়। তার জন্য তারা যেন অপেক্ষা না করে। কেসি কোনোভাবেই তার মাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু মায়ের অনুরোধে বাধ্য হয়েই সে বেনকে নিয়ে এগিয়ে যায়। সাবমেরিনের কাছে পৌঁছে তারা নাটোর সঙ্গে দেখা করে। নাটো জানায় তার শরীর খুব খারাপ, সে আর বেশি সময় বাঁচবে না, তাই পুরো সাবমেরিনটি সে তাদেরই দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখন চাইলে কেসি, বেন আর জুলিয়া তিনজনেই একসঙ্গে এতে সার্ভাইভ করতে পারবে। এই কথা শুনেই কেসি এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড়ে ফিরে যায় তার মায়ের কাছে। এদিকে দেখা যায় পাহাড়ের ভিতর লুকিয়ে থাকা অসংখ্য কাঁকড়া জুলিয়ার দিকে ধেয়ে আসছে। জুলিয়া তার বন্দুক দিয়ে সেগুলোকে থামানোর চেষ্টা করছে। ঠিক তখনই কেসি সেখানে পৌঁছে যায়। সে কোনো মতে তার মাকে টেনে নিরাপদ জায়গায় তুলে আনে। এরপর তিনজনই দৌড়ে সাবমেরিনের দিকে ছুটতে থাকে। কাঁকড়াগুলো তখন তাদের পিছু নিয়েছে, তবুও শেষ শক্তি দিয়ে তারা সাবমেরিনের উপর উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিশাল ঢেউ নিয়ে সমুদ্রের জল আবার ফিরে আসে। প্রবল ধাক্কায় পুরো সাবমেরিনটি জলের নিচে চলে যায়। সেই ধাক্কায় তিনজনই অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর তাদের জ্ঞান ফেরে। তখন দেখা যায় সাবমেরিনটি ভেসে ভেসে একটি উপকূলে এসে পৌঁছেছে। বাইরে বেরিয়ে তারা দেখতে পায় এটি একসময়ের মানুষের বসবাস করা একটি শহর, কিন্তু এখন সমুদ্রের জলের কারণে পুরো শহর ধ্বংস হয়ে গেছে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, কোথাও কোনো মানুষজন নেই। তবুও তারা তিনজন খুশি, কারণ তারা বেঁচে ফিরতে পেরেছে। এখন এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে তারা একসঙ্গেই সার্ভাইভ করবে। এই দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয়ে যায়।